কুণ্ডুপুকুর গ্রাম। গ্রামটি সৌন্দর্যের কোনো সীমা নেই। গাছে গাছে ফুল, ফল, বড় বড় নারকেল গাছ এবং সবুজ সৌন্দর্যে ভরা এই গ্রাম। এই অপার সৌন্দর্যের জন্যই গ্রাম থেকে যেন চোখ সরানো যায় না। গ্রামের সকল মানুষ সুখে শান্তিতে বসবাস করে, কিন্তু এই গ্রামের একটি বড় সমস্যা রয়েছে, আর তা হচ্ছে চাকরি। এখান থেকে শহর কিছুটা দূরে হয়, যথাযথ গ্রামের ছেলেরা চাকরি পাচ্ছে না। তাছাড়াও গ্রামের শিক্ষা ব্যবস্থা খুব বেশি আধুনিক নয়, তাই যথাযথ শিক্ষা পাচ্ছে না কেউ। রাতের বেলাও যেন গ্রামটি অপরূপ সৌন্দর্যে ভরপুর থাকে। আকাশে চাঁদ, ঝিঝি পোকার সেই আওয়াজে, এর মধ্যেই চেনের খড়খড় আওয়াজের সাথে সাইকেল চালাচ্ছে সেই গ্রামেরই ছেলে হরি। সে অনেক শিক্ষিত, গ্রামের স্কুলের সবসময় টপার ছিল হরি। সে গিয়েছিল শহরের পত্রিকা অফিসে একটি চাকরির বিজ্ঞাপন দেওয়ার জন্য। দূর দূর, শরীরটা একদম হাঁপিয়ে গেল। এটা কি চারটিখানি কথা? প্রতিদিন 10-12 মাইল সাইকেল চালিয়ে শহরে যেতে হচ্ছে। আমাদের গ্রামের লোকেরা কি মানুষ নয় নাকি? জানি না কবে যে সরকার আমাদের গ্রামের দিকে একটু মুখ চেয়ে তাকাবে, আর আমাদের এই গ্রামের দুর্দশাই বা দূর হবে কবে, তা ঈশ্বরই জানে। যাই হোক, মা বুঝি আমার জন্য চিন্তা করছে। যাই, তাড়াতাড়ি বাড়ি যাই। এই বলে হরি জোরে জোরে সাইকেল চালিয়ে বাড়ির উদ্দেশ্যে যেতে থাকে। কিছুক্ষণ পর হরি বাড়ি পৌঁছে যায়। মা, ও মা, কোথায় গেলে তুমি? কি হয়েছে বাবা? শহরে যে গিয়েছিলি, তা কিছু কি হলো? মা, সবে তো বিজ্ঞাপন দিলাম। এখন এই বিজ্ঞাপন দেখে কোনো কোম্পানি যদি আমাকে চাকরিতে ডাকে, তাহলে তো তারপরেও আজকাল চাকরি নিতে যে পরিমাণে টাকা লাগে, আমি তো সেই চিন্তাই করছি। তোর বাবা মারা যাওয়ার পর তুই যে কষ্ট করেছিস, তা তো আর ভোলার নয়। তুই যে পরিশ্রম করেছিস, এই চাকরির তুই যোগ্য বাবা। যোগ্যতা তো তারা দেখে না মা। যাই হোক, অনেক দূর থেকে আসলাম, আমি একটু বিশ্রাম নিতে যাচ্ছি। আচ্ছা বাবা, যা, তুই গিয়ে বিশ্রাম নে। হরি, ও বাবা হরি, ঘুম থেকে ওঠ। বেলা তো অনেক হলো। দেখ দেখি, এটা কি এসেছে। সকাল সকাল মায়ের ডাকে আবার ঘুম ভেঙে গেল। মা, কি হয়েছে? সকাল সকাল এত ডাকছো কেন? কারো কিছু হয়েছে নাকি? এই যে, দেখ তো বাবা, এটা কি? সকাল সকাল বাড়ির সামনে পড়ে পেলাম, হয়তো কেউ দিয়ে গেছে। দেখলাম মায়ের হাতে একটি কাগজ। মায়ের হাত থেকে কাগজটা নিয়ে আমি দেখলাম এ কি? এ তো একটা চিঠি। সকাল সকাল আবার কে চিঠি পাঠালো? আমি চিঠিটি খুলে দেখলাম, সেখানে বড় বড় করে লেখা আছে, মহাশয় হরি, আপনি যে চাকরির জন্য পত্রিকায় একটি বিজ্ঞাপন দিয়েছেন, সে বিজ্ঞাপন থেকে আমরা আপনার খোঁজ পেয়েছি। আপনি একটি কালবেলা কল সেন্টারের জন্য নিযুক্ত হয়েছেন। আপনাকে ইন্টারভিউর পর আমরা কনফার্ম করব। এখানে এসে আপনাকে পোস্ট বুঝিয়ে দেওয়া হবে। ইন্টারভিউ সময় রাত 12টা। আপনি আপনার চাকরির সময় সম্বন্ধে আপনার বাড়ির লোককে ছাড়া কাউকে জানাতে পারবেন না। রাজি থাকলে আজ রাত 12টায় চলে আসুন এই ঠিকানায়। ঠিকানা হরিয়ারনগর 2, 4 নম্বর গলির সামনে, যে অফিস, কালবেলা কল সেন্টার। আমি চিঠিটি পড়ে চমকে উঠলাম। এ কি? রাত 12টায় আবার কি ধরনের ইন্টারভিউ? হরি একটু অবাক হলো বটে, তবে তার চাকরির খুব দরকার। সে কোনো কিছু না বুঝেই স্থির করলো চাকরির ইন্টারভিউটা দেবে।
মধ্যবিত্ত বলে কথা, কি আর করার, চাকরি তো করতেই হবে। চাকরি না করলে খাবেই বা কি? মাও তো বৃদ্ধ হয়ে গেছে, কতদিনই মা আর তাকে চালাবে? এই চিন্তা করেই হরি আর কিছু ভাবতে পারল না। আমার এত ভেবে কি কাজ? চাকরিটা করলেই তো আমি টাকা পাবো। হয়তো রাত 12টায় কাজ শেষে ইন্টারভিউ নেবে। হরি এসব বলতে না বলতেই সেখানে হরির মা চলে আসে। কি রে বাবা, কি লেখা আছে ওই কাগজে? পড়ে যেন তুই থমকে গেলি। তোকে এত চিন্তিতই বা দেখাচ্ছে কেন? মা আমাকে চাকরির ইন্টারভিউ দেবার জন্য ডেকেছে। তা বাবা, এ তো আনন্দের খবর। তাতে এত মুখ শুকনো করার কি আছে? তা বাবা, ইন্টারভিউ দিতে যেতে হবে কবে? মা আজকেই যেতে হবে। তা কখন ইন্টারভিউ দিতে যাবি? চিঠিতে তো আজ রাত 12টায় যেতে বলেছে মা। রাত 12টায়? রাত 12টায় আবার কি ধরনের ইন্টারভিউ? আমার কেন জানি ভয় লাগছে বাবা। তুই ওখানে যাস নে, ওখানে গেলে ওরা যদি তোর কোনো ক্ষতি করে দেয়। মা তুমি অত টেনশন করো না। আমার মতো গরিবের আবার কিসের শত্রু? আমি যাব মা, আমার কিচ্ছু হবে না। তাছাড়া আমাদের তো টাকারও দরকার, তাই না? তুমি অত টেনশন করো না। রাত 12টার কিছু সময় আগে আমি আমার সাইকেলটি নিয়ে বের হলাম ইন্টারভিউ দিতে যাওয়ার জন্য। একটু একটু ভয় লাগছে বটে, কিন্তু কি আর করার, আমাকে যে যেতেই হবে, নইলে আমার পরিবারের কষ্ট কোনোদিন দূর হবে না। এভাবেই সারা জীবন কষ্ট করে যাবে। প্রায় 1 ঘন্টা সাইকেল চালানোর পর আমি কল সেন্টারের সামনে পৌঁছালাম। বাইরের দেয়াল দেখে মনে হচ্ছিল এ কল সেন্টার যেন 1000 বছরের পুরনো। আমি কল সেন্টারের ভিতরের দিকে গেলাম। আমি সেখানে মানুষের কোনো আওয়াজ পাচ্ছিলাম না। পুরোই কল সেন্টারই শুনশান ছিল। দেখে মনে হচ্ছিল 1000 বছরেও যেন এখানে কেউ আসেনি। আমি যেন প্রথম এখানে এসেছি এবং প্রকৃতি আমাকে দেখে যেন খিলখিল করে হাসছে। আমি এমন পরিস্থিতি দেখে ভাবলাম আমি ভুল জায়গায় চলে এসেছি। কিন্তু হঠাৎ করেই চোখ পড়ল আমার সাইনবোর্ডের দিকে। সেখানে বড় বড় করে লেখা আছে কালবেলা কল সেন্টার। আমার মনে পড়ে গেল সেই চিঠির কথা। আমার ভালোভাবে মনে আছে যে চিঠিতে কালবেলা কল সেন্টারের কথাই লেখা ছিল। এসব ভাবতে ভাবতে হঠাৎ লাইট জ্বলে উঠল। জানালা দিয়ে যেন পরিষ্কার আলো রশ্মি বের হচ্ছে। মানুষের আওয়াজ পাচ্ছিলাম। মানুষের আওয়াজ পাওয়াতে আমার কিছুটা সাহস হলো। আমি ভিতরের দিকে গেলাম। একটু সামনে এগোতেই দেখলাম অনেক মানুষ সেখানে কাজ করছে। মোবাইলের সাইরেনের আওয়াজ বেজে উঠছে মাঝে মাঝে, কিন্তু সেখানে মানুষগুলো কেমন জানি অদ্ভুত। কেউ কারোর সাথে কথা বলছে না, শুধু কাজই করছে। আমি এগিয়ে গিয়ে একজনকে জিজ্ঞাসা করলাম, এই যে দাদা, শুনছেন? দাদা, এখানে আমি নতুন। আমি এখানে ইন্টারভিউ দিতে এসেছি। আমাকে ইন্টারভিউয়ের জন্য সিলেক্ট করা হয়েছিল। লোকটি আমার দিকে তাকালো না পর্যন্ত, শুধু নিজের কাজই করে যাচ্ছিল। আমাকে শুধু ইশারা দিল সামনের দিকে যাওয়ার। আমি সামনের দিকে এগিয়ে গেলাম। স্যার, আমি আসতে পারি? হ্যাঁ, আসুন, আপনার জন্যই তো অপেক্ষা করছি। আমি বসের অনুমতি নিয়ে ভিতরে গেলাম। দেখলাম একটি খিটখিটে লোক বসে আছে। তার চোখগুলো রক্ত জবার মতো লাল হয়ে আছে। আমি কিছু বলার আগেই বস বললেন, আপনি এই চাকরির জন্য সিলেক্টেড হয়েছেন, অভিনন্দন আপনাকে। কিন্তু বস, আমি তো কোনো ইন্টারভিউ দেইনি। তাহলে আমাকে কিসের ভিত্তিতে সিলেক্ট করা হয়েছে? এখানে কাউকে ইন্টারভিউ দিতে হয় না। কিন্তু কেন স্যার?
কারণ এখানে তো সবাই আসতে পারে, কিন্তু এখান থেকে কেউ ফেরত যেতে পারে না। আমি চমকে গেলাম বসের এরূপ কথা শুনে। হঠাৎ দেখলাম ভয়ঙ্কর রূপ নিয়েছে বস। চোখগুলো লাল, মুখের জায়গা জায়গা মাংস খুলে গিয়েছে, চোখ দিয়ে যেন রক্ত ঝরছে। আমার আর বুঝতে বাকি রইল না যে আমি ভুল জায়গায় এসে পড়েছি। এ আমার জন্য মৃত্যু ফাঁদ। আমি সেখান থেকে পালাবো। ঠিক তার আগেই দেখি রুমের বাইরে যে লোকগুলো দেখেছিলাম সেই লোকগুলো আমার দিকে আসছে। সবাই যেন এক একটা নরপিশাচ। আমি চতুর্দিক থেকে আটকা পড়ে গেলাম। আমার কোনোভাবেই বেরোনো সম্ভব হলো না। সবাই আমাকে ছেঁকে ধরলো। কি যে হলো ছেলেটার, কিছুই বুঝতে পারছি না। গেল তো গেলই, আসার কোনো নাম গন্ধ নেই। কতবার করে বারণ করলাম, যাস না বাবা, যাস না। আমার কথা তো সে শুনলই না। জানি না এখন সে কি অবস্থায় আছে। আমি একা মানুষ, কি যে করব কিছুই তো বুঝতে পারছি না। এরকম বলেই ঝিম মেরে দাঁড়িয়ে থেকে যায় হরির মা। কিছু সময়ের মধ্যেই হরির দুই বন্ধু হরেন এবং পাপন হরির বাড়িতে এলো। পাপন হরির মাকে বলল, কাকিমা, ও কাকিমা, সুখবর আছে। হরি কোথায় গো? পাপনের এরূপ ডাক শুনে হরির মা ঘরের বাইরে বেরিয়ে আসে। কি রে বাবা পাপন, কি হয়েছে? বলছি কাকিমা, হরি কোথায় গো? খুব আনন্দের খবর আছে যে। কি আনন্দের খবর বাবা? কয়েকদিন আগে হরি পত্রিকায় বিজ্ঞাপন দিয়েছিল কাকিমা, সে সেখানে সিলেক্টেড হয়েছে। একটি ভালো কোম্পানি থেকে তাকে জব অফার করছে। হরির মা পাপনের এমন কথা শুনে আঁতকে উঠল। কি বলছিস বাবা? কেন গো কাকিমা, কি হয়েছে? তুমি যে কেমন চমকে উঠলে? বাবা পাপন, হরি মনে হয় বিপদে পড়েছে। কত দুদিন আগে হরির একটি চাকরির অফার আসে। সে কল সেন্টারে চাকরির জন্য রাত 12টায় ইন্টারভিউ দিতে গিয়েছিল। তারপর সে আর বাড়িতেই ফিরেনি বাবা। আমি তো একা মানুষ, কিছুই বুঝতে পারছি না কি করব। কি বলছো গো কাকিমা? চাকরির অফার পেয়েছিল? কোন কোম্পানিতে চাকরির অফার পেয়েছিল? কি যেন একটা কল সেন্টারের কথা তুমি বললে, তা কোন কল সেন্টারে সে চাকরি পেয়েছে? আর সে চাকরি পেলে বাড়িতেই বা এলো না কেন? জানি না বাবা, আমি হরিকে অনেকবার বারণ করেছিলাম, ও আমার কথা শোনেনি। আমাদের কষ্ট দেখে ও রাত 12টায় ইন্টারভিউ দিতে চলে গেছে। হয়তো আমার ছেলেটা কোনো বিপদে পড়েছে, তোমরা একটু দেখবে? বলছি কাকিমা, কোন কল সেন্টারে হরি কাজ করতে গিয়েছিল গো? তোমরা একটু দাঁড়াও, আমি একটি চিঠি নিয়ে আসছি। হরি ওই চিঠি দেখেই কল সেন্টারে গিয়েছে, হয়তো ওখানেই ঠিকানা লেখা আছে। কিছুক্ষণের মধ্যেই হরির মা চিঠিটি নিয়ে এসে পাপনের হাতে তুলে দেয়। পাপন এবং হরেন চিঠিটি পেয়ে সেই ঠিকানা মতে যেতে থাকে হরির উদ্দেশ্যে। প্রায় 2 থেকে 2.5 ঘন্টা পর তারা হরিয়ার নগরে পৌঁছল। কিছু দূর সামনে যেয়ে তারা একটি চায়ের দোকান দেখতে পেল, তাই তারা সেই চায়ের দোকানেই গেল সকল তথ্য নিতে। দাদা, কি খাবেন? চা খাবেন না বিস্কুট খাবেন? বলছি দাদা, আমরা কিছু খেতে আসিনি, আমাদের বন্ধু হারিয়ে গেছে। আপনি কি আমাদের একটু সাহায্য করবেন? আপনাদের হরিয়ার নগরেই আমাদের বন্ধু এসেছিল, তার নাম হচ্ছে হরি। সে এখানে কল সেন্টারে জব করতে এসেছিল। কি যেন কল সেন্টারটার নাম? হ্যাঁ, কালবেলা কল সেন্টার।
দাদা, কালবেলা কল সেন্টারটা কোথায়? আমরা একটু আমাদের বন্ধুর খোঁজ করতাম। সে আসলে সেই যে চাকরি করতে এসেছে, এরপর আর বাড়িতে ফেরেইনি। তার মা খুবই টেনশন করছে, আমরা তার সাথে কথা বলতে চাই। আমাদের একটু বলবেন কালবেলা কল সেন্টারটা কোন দিকে? কালবেলা কল সেন্টারের কথা শুনেই লোকটি কেমন যেন একটা থমকে গেল। তার মুখের রেখা পরিবর্তন হয়ে গেল। সে চমকে থমকে থমকে বলল, কে কে কি বললেন? কালবেলা কল সেন্টার? সে তো 50 বছর আগে বন্ধ হয়ে গেছে। সেখানে মানুষ কি একটা কাকপক্ষীও থাকে না। কি বলছেন দাদা? কল সেন্টার বন্ধ হয়ে গেছে? তাহলে আমার বন্ধু কোথায় এসেছিল? আমার তো খুব ভালোভাবে মনে আছে, সেখানে এই ঠিকানায় দেওয়া ছিল, কালবেলা কল সেন্টার। আর আপনি বলছেন বন্ধ হয়ে গেছে? আপনি ঠিকঠাক জানেন তো? শুধু আমি না, গ্রামবাসী সবাই জানে। বিশ্বাস না হলে আপনারা দেখে আসতে পারেন। এ কথা শুনে পাপন একটু ভয় পেয়ে গেল। তাহলে হরি গেল কোথায়? এরকম নিত্য নতুন গা ছমছমে ভূতের ভিডিও দেখতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং আপনার নামটি আমাদের চ্যানেলের পর্দায় দিতে অবশ্যই আপনার নামটি আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এবং আপনি কোথা থেকে আসছেন সেটাও কমেন্ট করে জানিয়ে দেবেন। ধন্যবাদ।